দেখো, আজকে আমরা করব বহির্জাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপ, তার সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা নদী কী কী পদ্ধতিতে ক্ষয় করে সেটুকু অবধি পড়েছিলাম। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। এবার থেকে আমি সপ্তাহে তোমাদের দুটো করে ক্লাস আপলোড করে দেবো। আমি জানি তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে। যাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে তারা আমার পড়ানোটা দেখে রিভাইজ করে নিও, আর যাদের পড়া হয়নি তারা আমার ভিডিওগুলি দেখে বুঝে নিও, এবং তোমরা বই বা তোমাদের যেটি সহায়িকা থাকবে সেটি দেখে বিষয়গুলো মুখস্থ করে নিও। আমার পড়া দেখেও তোমরা মুখস্থ করে নিতে পারো, তবে নিজের বই বা সহায়িকা থাকলে পড়লে সেটি আরও ভালো তোমাদের মনে থাকবে আর ভালো করে হবে। আমি তোমাকে শুধু বিষয়গুলো বুঝিয়ে দেবো। তো আজকে আমরা শুরু করব নদীর বহন কাজ। আচ্ছা, এই যে নদীর বহন কাজ বলতে কি বোঝো? নদী তো ক্ষয় করছে, নদী ক্ষয় করে যেগুলো নুড়ি বালি যেগুলো তোমার ক্ষয় করছে সেগুলোই নিয়ে চলে যাচ্ছে, সেগুলো নদীর সাথে বয়ে চলে যাচ্ছে। তো এই বহন কাজ কী কী পদ্ধতিতে হয় সেগুলি আমরা আজকে দেখব। আমরা প্রথমেই দেখব দ্রবণ প্রক্রিয়া। আচ্ছা, দ্রবণ মানে আমরা বুঝতে পারি যে এর মধ্যে বিভিন্ন রকম খনিজ পদার্থ, বিভিন্ন রকম লবণ, এইসবের একটা প্রভাব। তো দ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে, দেখো, যে জলের সাথে যে ডলোমাইট, জিপসাম, বিভিন্ন খনিজ লবণ, চক, চুনাপাথর যেগুলো ক্ষয় হচ্ছে সেইগুলি জলের সাথে ভেসে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেগুলি জলের সাথে বাহিত হয়ে বা জলের স্রোতে অন্য জায়গায় চলে যাচ্ছে বা অন্যত্র গিয়ে চলে যাচ্ছে, সেটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। তাহলে বুঝতে পারছো দ্রবণ প্রক্রিয়াটা কি? না, বিভিন্ন রকম জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক প্রভৃতি খনিজ পদার্থ জলের সাথে বাহিত হয়ে বা ভাসমান অবস্থায় অন্যত্র চলে যাচ্ছে, সেটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এইবার আমরা দেখব ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়াটা কি? না, ভাসমান প্রক্রিয়া হচ্ছে যেসব ক্ষয় করছে না নুড়ি বালি পলি, সেগুলি জলের দ্বারা ভাসমান অবস্থায় ঘুরতে ঘুরতে, মানে কি, ধরো জল যাচ্ছে, সেই জলের স্রোতের সাথে এরকম চলে যাচ্ছে, বাহিত হয়ে যাচ্ছে, নুড়ি বালি প্রভৃতি অন্যত্র ঘুরতে ঘুরতে বাহিত হয়ে যাচ্ছে বা ভাসমান অবস্থায় চলে যাচ্ছে, সেটি হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এবার আমরা দেখব লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়াটা কি? লম্ফদান প্রক্রিয়াটা হচ্ছে, দেখো, লম্ফদান মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে ছোট পলিকণা তো লাফিয়ে লাফিয়ে যেতে পারে না, ছোট পলি বালিকণা এগুলো সব ভাসমান অবস্থায় চলে যাচ্ছে। আর লম্ফদান হচ্ছে যখন বড় বড় নুড়ি বালি প্রভৃতি জলের সাথে তাড়িত হয়ে, তাড়িত বলতে কি, জলের স্রোত যাচ্ছে তার সাথে ভেসে ভেসে, বা ধরো এখানে ধরো জাম্প করে করে বলতে ধরো এখানে গড়ান খাচ্ছে, আবার গড়ানের পরে লাফিয়ে আবার চলে গেল, এরকম করে বড় বড় নুড়ি বালি প্রভৃতি যখন অন্যত্র এগিয়ে চলে যায় লাফিয়ে, তখন সেটি হচ্ছে ভাসমান প্রক্রিয়া, এই লম্ফদান প্রক্রিয়া। বুঝতে পারছো লম্ফদান প্রক্রিয়াটা কি? তাই লম্ফদান প্রক্রিয়াটা হচ্ছে বড় বড় নুড়ি বালি প্রস্তরখণ্ড, বড় বড় নুড়ি প্রস্তরখণ্ড প্রভৃতি যখন জলের দ্বারা বাহিত হচ্ছে অথবা জলের স্রোতে তারা লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, সেটি হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। এইবার আমরা দেখব আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা কি? না, আকর্ষণ প্রক্রিয়া হচ্ছে তোমার নুড়ি বালি প্রভৃতি প্রস্তরখণ্ড ওপর থেকে নিচের দিকে, নদী তো ওপর থেকে নিচের দিকে বাহিত হয়, তো ওই জলের টানে বা আকর্ষণে যখন সেটা গড়িয়ে নিচের দিকে নেমে আসছে, গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে আসছে, সেটি হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। তাহলে বুঝতে পারছো দ্রবণ প্রক্রিয়াটা কি? দ্রবণ প্রক্রিয়া হচ্ছে তোমার যখন জিপসাম, ডলোমাইট, চুন, ক্যালসিয়াম কার্বনেট প্রভৃতি খনিজ লবণ যখন জলের সাথে বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, তখন সেটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া হচ্ছে সূক্ষ্ম নুড়ি বালি পলি প্রভৃতি যখন জলের সাথে ভাসমান অবস্থায় ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, সেটি ভাসমান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া হচ্ছে বড় বড় প্রস্তরখণ্ড, নুড়িখণ্ড প্রভৃতি যখন জলের দ্বারা তাড়িত হয়ে বা জলের স্রোতের প্রভাবে তারা লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থান চলে যাচ্ছে, সেটি লম্ফদান প্রক্রিয়া। আর পড়ে থাকছে আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা হচ্ছে নুড়ি বালি প্রভৃতি প্রস্তরখণ্ড যখন জলের টানে বা আকর্ষণে নিচের দিকে গড়িয়ে নেমে যাচ্ছে, সেটি হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া।
তাহলে তোমরা একটু দেখে নিও নদীর বহন কাজ মানে কী কী পদ্ধতিতে নদী বহন করে। এবার আমরা দেখব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আমরা দেখব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো, ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের প্রথমেই আমরা দেখব আই বা ভি আকৃতি উপত্যকা। তাহলে আই বা ভি আকৃতি উপত্যকা কি দেখব, যে দেখব আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়কাজ। ঠিক আছে, তাহলে আই বা ভি আকৃতির উপত্যকা যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে হচ্ছে। তাহলে এর প্রধান কাজ হচ্ছে ক্ষয়কাজ। দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে কি করছে, নদী ক্ষয় করছে। তো ধরো এই আসছে নদী এরকম ক্ষয় করছে, ফলে ভূমিরূপটা একটা এরকম আই আকৃতি হচ্ছে, নদী ক্ষয় করছে। তাহলে আই আকৃতি ভূমিরূপ হচ্ছে। যখন এই ক্ষয় কাজটা তীব্র হবে আরও, তখন কী হবে, অনেকটা গভীর হয়ে যাবে। ফলে কী হবে, একসময় এই পাশ থেকেও না ক্ষয় হয়ে যাবে, একসময় পাশটাও ক্ষয় হয়ে পড়ে যাবে, একসময় পাশটাও ক্ষয় হয়ে পড়ে যাবে। তখন ঠিক একটা এরকম ভূমিরূপ গঠিত হবে, মানে ভি আকৃতি হয়ে গেল। আগে ছিল আই, নদীর নিম্নক্ষয়ের মাধ্যমে নদীর পার্বত্য অঞ্চলে নিম্নক্ষয়ের পরিমাণ এতই তীব্র যে নদী নিম্নদেশে ক্ষয় করতে করতে অনেক সংকীর্ণ একটি গভীর গর্তের সৃষ্টি করে। এবং যখন এই ক্ষয়কাজের মান অত্যাধিক হয়ে যায় তখন তার পার্শ্বদেশটা সেই জলস্রোতের ফলে ধসে পড়ে যায় এবং এরকম একটি ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়ে যায়। তাহলে বুঝতে পারলে তো, ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তেমনি গিরিখাত ভি আকৃতির উপত্যকা এবং ক্যানিয়ন আই আকৃতির উপত্যকা। ঠিক আছে, তাহলে দেখো গিরিখাতটা মূলত কোথায় দেখা যায় না, আর্দ্র পার্বত্য অঞ্চলে। আর্দ্র পার্বত্য অঞ্চলে যেমন নিম্নক্ষয় হচ্ছে, তেমনি জলস্রোতের পরিমাণ বেশি বলে পার্শ্বক্ষয় হয়ে যাচ্ছে। ওই জন্য আর্দ্র অঞ্চলে গিরিখাত দেখা যায়। আমরা বলি না পাহাড়ে ঘুরতে গেলে গিরিখাত দেখতে পাই, যে খাত আছে গিরিখাত, তেমনই দেখো তার নিচে দেখবে নদীর একটা স্রোত বয়ে যাচ্ছে। তো নদীর নিম্নক্ষয়টা এত বেশি হচ্ছে, এর ফলে একটা প্রথমত নিম্নক্ষয় হচ্ছে এবং জলের স্রোতের পরিমাণ থাকায় আর্দ্র পার্বত্য অঞ্চল ওই জন্য পার্শ্বক্ষয় হয়ে যাচ্ছে, ওই জন্য ভি আকৃতির গিরিখাত হয়ে যাচ্ছে। এবং ক্যানিয়নটা কোথায় দেখতে পাই, আমরা মূলত শুষ্ক অঞ্চলে দেখতে পাই, যেখানে জলের পরিমাণ কম থাকে। ফলে শুধুমাত্র এর পার্শ্বক্ষয়টাই হচ্ছে, শুধুমাত্র এর পার্শ্বক্ষয়টা হচ্ছে না, পার্শ্বক্ষয়টা কম হচ্ছে, মূলত নিম্নক্ষয় হচ্ছে। সেই জন্য এই আই আকৃতির উপত্যকা আমরা দেখতে পাই। তাহলে কি মনে রাখবে, গিরিখাতটা আমরা দেখতে পাই আর্দ্র পার্বত্য অঞ্চলে এবং ক্যানিয়নটা দেখতে পাই শুষ্ক অঞ্চলে। তাহলে মনে থাকবে তোমাদের। তাহলে এখান থেকে পরীক্ষায় পার্থক্য দিতে পারে গিরিখাত ও ক্যানিয়ন। তোমরা একটু তোমাদের বই থেকে দেখে নিও। আশা করি আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে। অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার করে দিও, এবং সকলে যাতে একটি ভালো ক্লাস পায় তোমরা সবাইকে শেয়ার করে দিও এবং বন্ধুদেরও বলো সেগুলিকে শেয়ার করে দিতে। তাহলে অনেক হলো। এবার আমরা পড়বো গিরিখাত, পড়লাম ক্যানিয়ন পড়লাম। এবারে আমরা পড়লাম খরস্রোত বা র্যাপিডস। খরস্রোতটা কি, খরস্রোতটা হচ্ছে দেখবে, খরস্রোতটা হচ্ছে যখন কি বলতো এরকম কঠিন শিলা, ধর এরকম একটা কঠিন শিলা আছে, তারপরে এরকম কোমল শিলা, তারপরে আবার এরকম কঠিন শিলা, তারপরে আবার এরকম কোমল শিলা। তো এরকম করে অবস্থানের কারণে কি হচ্ছে না, দেখবে এরকম কঠিন শিলা কোমল শিলা যখন পাশাপাশি উলম্বভাবে অবস্থান করে মানে লম্বালম্বি, তখন দেখবে যে কঠিন শিলাগুলি কম ক্ষয় হয় এবং কোমল শিলাগুলি বেশি ক্ষয় হচ্ছে। কঠিন শিলা কম ক্ষয় হচ্ছে, কোমল শিলা বেশি ক্ষয় হচ্ছে। আবার কঠিন শিলা কম ক্ষয় হচ্ছে, কোমল শিলা বেশি ক্ষয় হচ্ছে। আবার কঠিন শিলা কম ক্ষয় হচ্ছে, কোমল শিলা বেশি ক্ষয় হচ্ছে। ফলে এরকম যখন ভূমিরূপ সৃষ্টি হয় তখন দেখবে নদীটা এই সিঁড়ির ধাপের মতো একটি ভূপ্রকৃতির উপর থেকে নিচের দিকে নেমে আসছে। এটিকেই বলছে র্যাপিডস। তাহলে বা খরস্রোত। তাহলে খরস্রোত জিনিসটা কি, তোমরা বলবে যে নদীর গতিপথে যদি কঠিন শিলা ও কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করে, এই যে পাশাপাশি উলম্বভাবে অবস্থান করে, তখন নদীটি কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় করে সিঁড়ির ধাপের মতো একটি ভূমিরূপ সৃষ্টি করে নিচের দিকে নেমে আসছে। সেটি হচ্ছে খরস্রোত, সেটি হচ্ছে খরস্রোত। তোমরা উদাহরণ হিসেবে বলতে পারো ভাগীরথী নদীতে খরস্রোত দেখা যায়, বা অলকানন্দা মন্দাকিনী প্রভৃতি নদীতে খরস্রোত দেখা যায়। এইবার আমরা দেখব জলপ্রপাত। তাহলে জলপ্রপাতটা কি, জলপ্রপাতটা হচ্ছে দেখবে কোনো শিলা ভূমিরূপ বলতে কোনো ভূমিরূপ, ঠিক আছে, হঠাৎ হঠাৎ খাড়াভাবে নিচের দিকে নেমে এলে না জলটি উপর থেকে নিচে এরকমভাবে পড়ে,
জলটি উপর থেকে নিচের দিকে পড়ে। ঠিক আছে, তাহলে বলবে যে ভূমিরূপে হঠাৎ খাড়াভাবে যদি নিচের দিকে নেমে আসে তখন জলটি উপর থেকে নিচের দিকে পড়ে, তো সেটি হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, সেটি হচ্ছে জলপ্রপাত। তাহলে চিত্রটা ঠিক এমন হবে, এই যে দেখো, এই যে জল, তো ধরো ভূমিরূপ হঠাৎ নিচের দিকে নেমে গেল, হঠাৎ নিচের দিকে এরকম নেমে গেল, তো কী হবে, জলটি উপর থেকে খাড়া হবে নিচের দিকে এরকমভাবে পড়বে, এটি হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো, না উদাহরণ হিসেবে বলতে পারো ভারতের উচ্চতম জলপ্রপাত কি নদী, না দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটকে যে ভারাহি নদী, সেই ভারাহি নদীর কাঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। এছাড়া তুমি যদি বিশ্বের দিকে দেখো, তাহলে বিশ্বের উচ্চতম জলপ্রপাত হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল, সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। তাহলে জলপ্রপাতটা কি বলবে, যে যখন নদীর গতিপথে ভূমিরূপ হঠাৎ খাড়াভাবে নিচের দিকে নেমে যায় তখন জলটি উপর থেকে নিচের দিকে পড়ে, সেটি হচ্ছে জলপ্রপাত। এবার আমরা দেখব মন্থকূপ। তাহলে মন্থকূপটা কি, আমরা দেখব নদীর গতিপথে আমরা জানি কি অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয়, তার মানে কি নুড়ি বালি প্রভৃতি নদীর তলদেশে ক্ষয় করে। তো এরকম নদীর তলদেশে ক্ষয় করতে করতে নদীর তলদেশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং নদী বয়ে যাচ্ছে, গর্তের মধ্যে জল ঢোকে এবং সেটি ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে এই গর্তটা আরও বড় করতে থাকে, এই গর্তটা আরও বড় করতে থাকে, সেটি হচ্ছে মন্থকূপ। তার মানে কি বলবে, যে নদীর তলদেশে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং তার মধ্যে জল ঢোকে এবং সেটি আরও বেশি বিস্তৃত হয়, তখন সেটিকে মন্থকূপ বলে বা পটহোল বলে। এবং এই এই গোলাকার গর্তগুলি অনেক মসৃণ হয়, জল যেহেতু ঘুরতে ঘুরতে ঘোরে, এই জন্য গোলাকার গর্তগুলি অনেক মসৃণ হয়। বা বলতে পারো যে এই মন্থকূপ যখন একসঙ্গে অনেক থাকবে তখন তাকে পটহোল কলোনি বলছে, মন্থকূপ বা পটহোল বলে। পটহোল মানে গর্ত, ছোট ছোট গর্ত, তো রাস্তায় ছোট ছোট গর্ত থাকে পটহোল বলি আমরা, তেমনই নদীর তলদেশেও ছোট ছোট গর্ত থাকে, সেগুলোকে আমরা পটহোল বলি। যখন একসঙ্গে অনেক থাকে তখন তারা পটহোল কলোনি গঠন করে। তাহলে মন্থকূপটা কী জিনিস বলবে, নদীর গতিপথে যদি ছোট ছোট গর্ত থাকে তার মধ্যে জল ঢোকে এবং চক্রাকারে ঘুরতে থাকে, ফলে সেটি আরও বিস্তৃত থাকে এবং গোলাকার ও মসৃণ হয়। এগুলোকে মন্থকূপ বা পটহোল বলে এবং এরকম পটহোল অনেক থাকলে তাকে পটহোল কলোনি বলে। বুঝতে পারলে? তাহলে আমরা মন্থকূপটা কীভাবে সৃষ্টি হচ্ছে জানতে লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে নদী যে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করছে, ফলে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয় এবং সেখান থেকেই মন্থকূপ গঠিত হয়। এর ফলে কি হতে পারে, না এর ফলে নদীর গভীরতা আরও বাড়তে পারে, এর ফলে নদীর গভীরতা আরও বাড়তে পারে। আমরা দিয়ে দেবো খড়কাই নদীতে পটল দেখতে পাওয়া যায়। এছাড়াও আমরা দেখব প্রপাতকূপ। প্রপাতকূপটা কি, না দেখবে যখন এই জলপ্রপাতে জলটা নিচের দিকে নেমে আসছে তখন এই জলের স্রোতে এখানেও একটা গর্তের সৃষ্টি হচ্ছে, এখানে একটা হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে প্রপাতকূপ। প্রপাতকূপ কি, না জলপ্রপাতের জল যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন নিচের কোমল শিলায় একটি গর্ত সৃষ্টি হয় এবং সেটি অনেকটা হাঁড়ির মতো হয়, এই হাঁড়ির মতো গর্তটিকে বলছি প্রপাতকূপ। ঠিক আছে, এটিকে বলছে প্রপাতকূপ। এছাড়াও শৃঙ্খলিত শৈলশিরা, দেখো তোমাদের পরীক্ষায় তো 5 মার্কস দেবে, তোমাদের বলতে পারে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিনটি চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে মূলত তিনটি ভালো পয়েন্ট লিখে দিতে পারো, যে এই জলপ্রপাত, গিরিখাত বা ক্যানিয়ন আই আকৃতি, এই আই আকৃতির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন তিনটেকে নিয়ে একটা পয়েন্ট করে দেবে, খরস্রোত একটা দুটো করবে, জলপ্রপাত একটা তিনটে, আর মন্থকূপ একটা চারটে, এই চারটে পয়েন্ট করে দেবে। এছাড়াও এরকম করে হেডিং লিখবে, এছাড়াও শৃঙ্খলিত শৈলশিরা ও প্রপাতকূপ, এরকম করে তোমরা কোশ্চেনের উত্তরটা খুব ভালো করে লিখে আসতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝেছো ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে। এবং এরপরে আমরা দেখব আজকে মধ্যগতিতে বা নিম্নগতিতে নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, আমরা দেখব মধ্যগতি বা নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো, নদীর উচ্চ গতিতে মূল কাজ হচ্ছে ক্ষয় করা এবং সেটিকে বহন করা, এবং যেটা মধ্যগতি বা নিম্নগতি তখন নদীর গতিপথে বা নদীর গতি অনেকটা হ্রাস পায়, ফলে সেখানে ক্ষয়কার্য তুলনামূলক কম হয়, সঞ্চয় কার্য হয়, এবং নিম্নগতিতে পুরোটাই সঞ্চয় কার্য হয়। তাহলে মধ্যগতিতে নদীর পার্শ্বক্ষয়টা বেশি হয়, মধ্যগতিতে নদীর পার্শ্বক্ষয়টা হয় আর নিম্নক্ষয় প্রায় হয় না বললেই চলে, আর সঞ্চয় কাজটা বেশি হয়। এখন আমরা পড়ব নদীর মধ্যগতি বা নিম্নগতিতে, নদীর মধ্যগতি বা নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ।
নদীর মধ্যগতি বা নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রথম আমরা পড়ব পলল শঙ্কু বা পলল ব্যাজনী কি না। আমরা জানি যে নদী এরকম যখন পাহাড় থেকে নিচের দিকে নামছে, নদী যখন পাহাড় থেকে নিচের দিকে নামছে, তার সঙ্গে অনেক নুড়ি বালি পলি প্রভৃতি নিয়ে আসছে, অনেক নুড়ি বালি পলি প্রভৃতি সাথে করে নিয়ে আসছে, এবং এখানে নদীর গতিও অনেক বেশি। এবং যখন এই সমভূমির দিকে চলে আসছে মধ্যগতি, যখন এই মধ্যগতি বা সমভূমির দিকে চলে আসছে বা নিম্নগতির দিকে চলে আসছে, তখন গতিটা কমে যায়। ফলে যে বয়ে আসা জিনিসগুলো না আস্তে আস্তে এরকম করে জমা করে এখানে এই শঙ্কুর আকারে বা ত্রিভুজের আকারে জমা করে। কারণ যে ওপর থেকে পড়ছে বলে এরকম ছোট ছোট করে জমা করছে। ঠিক আছে, মানে এই বিষয়টা হচ্ছে এরকম ধরো একটা পাহাড় থেকে নামছে, তো এরকম শঙ্কুর আকারে জমা করছে। এটি হচ্ছে পলল শঙ্কু, এবং এটা দেখতে অনেকটা হাত পাকার মতো হয় বলে এটিকে বলছে পলল ব্যাজনী। তাহলে এর উৎপত্তির মূল কারণ হিসেবে আমরা কি বলতে পারি না, বলতে পারি যখন পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমির দিকে আসে তখন তার গতি অনেকটা কমে যায়, কিন্তু নদীর মধ্যে যে ক্ষয় করা বাহিত পদার্থগুলো বা নদীর যে বোঝা সেটি অনেক বেশি থাকে। ফলে গতি কমে যাওয়ার কারণে সেটি নদীর পার্বত্য অঞ্চলের নিচে মানে সমভূমিতে এসে শঙ্কুর আকারে জমা করছে, এবং এটি একটি হাত পাকার মতো ভূমিরূপ গঠিত করে বলে একে পলল ব্যাজনীও বলে। তাহলে বুঝতে পারলে কি পলল শঙ্কু বা পলল ব্যাজনী? যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের দিকে আসছে তখন তার মধ্যে যে নদীর গতিটাও অনেকটা কমে যাচ্ছে, ফলে তার সঙ্গে যে বাহিত পদার্থগুলো সেগুলো বোঝা এতই বেড়ে যাচ্ছে যে সেটি আস্তে আস্তে সঞ্চয় করছে, এবং সেটি সঞ্চয়ের ফলে একটি ত্রিকোণাকার ভূমিরূপ গঠিত হচ্ছে, এবং যেটি পরে হাত পাকার মতো দেখতে লাগে, সেই জন্য সেটিকে পলল শঙ্কু ও পলল ব্যাজনী বলছি। এবার আমরা দেখব মিয়েন্ডার। দেখো মিয়েন্ডারটা কি জিনিস, যে নদী এরকম যাচ্ছে, ঠিক আছে, নদী এরকম যাচ্ছে, গিয়ে এখানে বাধা পাচ্ছে, এই পার্শ্বক্ষয়টা করছে, ফলে এটা এসে এখানে একটু জমা হচ্ছে, আবার এসে এখানে বাধা পাচ্ছে, এখানে গিয়ে এখানে জমা হচ্ছে। তো বলতে হবে নদী যখন পার্বত্য অঞ্চলে প্রভাবিত হয় তখন একটি বাধা পেলেই পার্শ্বক্ষয় করে এঁকে বেঁকে প্রভাবিত হয়। এই এঁকে বেঁকে প্রভাবিত হওয়াকেই মিয়েন্ডার বলছে। তাহলে কি না, মধ্যগতিতে যখন নদী বাহিত হয় তখন সেটি মূলত পার্শ্বক্ষয় করে আমরা জানি। তার জন্য মধ্যগতিতে নদী যখন বাহিত হয় তখন একটুখানি বাধা পেলেই সেটি বেঁকে প্রভাবিত হয়। এই আঁকাবাঁকা নদীর গতিপথকেই মেন্ডার বলছে। দেখো এই নদী এখানে যাচ্ছে, এখানে বাধা পেলে ক্ষয়িত পদার্থ হলো, এখানে এসে জমা করলো, ঢালু হয়ে গেল এই জায়গাটা, আবার নদী বাহিত হচ্ছে, তেমন আবার এখানে বাধা পাচ্ছে, এই অংশটা এখানে জমা করছে, আবার এরকম করে বাহিত হচ্ছে, আবার বেঁকে বেঁকে প্রভাবিত হচ্ছে। তাহলে এই আঁকাবাঁকা নদীর গতিপথকে মিয়েন্ডার বলছি আমরা। এইবার আমরা পড়ব অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি না, আমরা দেখো জানি যে মধ্যগতিতে নদী যে অশ্ব মানে কি ঘোড়া, আর খুর মানে ঘোড়ার খুর, মানে ঘোড়ার খুরের মতো যে ভূমিরূপ গঠিত হচ্ছে সেটিকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে মূলত বিষয়টা কি দেখো, মধ্যগতিতে নদী প্রবাহিত হচ্ছে, তো তার সাথে নুড়িবালি প্রভৃতি বাহিত হচ্ছে, ফলে বাহিত হওয়ার ফলে যখন বাধা পাচ্ছে তখন বেঁকে প্রবাহিত হচ্ছে। তো এরকম ধরো বাহিত হচ্ছে, নদী এরকম বেঁকে এরকম করে প্রবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফলে দেখো এই জায়গাটায় ক্ষয় করছে, সঞ্চয় করছে, ক্ষয় করে সঞ্চয় করছে, এরকম গেল। এরপরে আমরা দেখব যে নদী যখন আরও বেঁকে প্রভাবিত হচ্ছে তখন এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এই যে এরকম করে বেঁকে প্রভাবিত হচ্ছে, এই ক্ষয় অংশগুলো এখানে জমা করছে, এই ক্ষয় অংশগুলো এখানে জমা করছে, এখানে জমা করছে, এইভাবে প্রভাবিত হচ্ছে। তো বেঁকে প্রভাবিত হচ্ছে, আর এখানে আস্তে আস্তে কি পলি জমছে, এখানে আস্তে আস্তে পলি জমছে, বা এখানে আস্তে আস্তে কি হচ্ছে পলি জমছে। একসময় দেখবে যে এই এত পরিমাণে পলি জমছে, এইটুকু জায়গা আলাদা করে রয়ে গেল, এবং নদীটা আবার এরকম করে বয়ে চলে গেল, এই যে এখানে পলি রয়ে গেল। তো এটি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি না, মধ্যগতিতে নদী বাঁক থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ গঠিত হয় তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছি। আমরা উত্তরপ্রদেশে কোর বা তাল বলতে পারি, মুর্শিদাবাদে যেমন আছে একটা মতিঝিল, বুঝতে পারছো? তাহলে উৎপত্তি মূলত কি না, এর উৎপত্তি, তো নদী যখন মধ্যগতি বা নিম্নগতিতে নদী যখন প্রবাহিত হচ্ছে তখন এর মধ্যে যে পলি সঞ্চয় থাকছে এবং বাঁক খেয়ে মেন্ডারের মতো বেঁকে প্রভাবিত হচ্ছে, মানে মেন্ডার গঠিত হলো। ঠিক আছে, তারপরে নদী যখন আরও বেঁকে প্রভাবিত হচ্ছে তখন পার্শ্বক্ষয় করে তার দুপাশে
পলি জমা করছে, তার দুপাশে পলি জমা করছে, এবং এক সময় এই পলি জমা এতই ভরা, মানে পলি জমাট করে গতিপথে এতই ভরাট হয়ে যায় যে বাঁকা অংশটা সেই মূল নদী থেকে পৃথক হয়ে গিয়ে একটি খুরের মতো আকারে অবস্থান করছে। এটি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার আমরা করব প্লাবনভূমি। প্লাবনভূমি কি না, এই ধরো নদী প্রবাহিত হচ্ছে। আচ্ছা, সবার প্রথমে প্লাবন কথার অর্থ কি? বন্যা। আর ভূমি মানে বন্যা যেখানে হয়েছে। তাহলে এই যে নদী যে এই যে নদী যে প্রভাবিত হচ্ছে, তার যে পাড়, যে পাড়, এই পাড়ে কি হয় না, যখন নদীর জল এই দুপাশে ছাড়িয়ে এই নদীর উপকূলে চলে যায়, বা দোষে চলে নদী অববাহিকা মানে নদীর পাড় ছাড়িয়ে যে দুপাশে যখন ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে বন্যা হয়। তাহলে আমরা কি জানি যে মধ্যগতিতে নদীর এই খাতটা অগভীর হয়। অগভীর হওয়ার ফলে কি হয়, যখন বর্ষায় জলের পরিমাণ বেড়ে যায়, তখন এই পাড় ছাড়িয়ে জল দুপাশে চলে যায়। যেহেতু জল দুপাশে যাচ্ছে, তার সাথে নুড়ি, বালি, পলি প্রভৃতি যাচ্ছে, মানে পদার্থগুলো যাচ্ছে, ফলে এই উপকূল ভাগ, নদীর এই উপকূল ভাগ অনেক উর্বর হয়ে পড়ছে। এটি হচ্ছে প্লাবনভূমি। তাহলে প্লাবনভূমি তুমি কি বলতে পারো? প্লাবনভূমি বলতে পারো মধ্যগতিতে নদী পার থেকে উপত্যকা পর্যন্ত বন্যার ফলে নদীর পলি জমে যে উর্বর ভূমি সৃষ্টি হয়, সেটি হচ্ছে প্লাবনভূমি। তাহলে মূলত কি কারণে হচ্ছে বললাম, যে মধ্যগতিতে নদী উপত্যকা বা নদী খাতটা তুলনামূলক অগভীর হয়, ফলে বর্ষার সময় যদি জল বেড়ে যায়, তখন নদীর জল এই নদীর পাড় ছাপিয়ে উপকূলে ছড়িয়ে পড়ে, এবং এটি বারংবার হওয়ার ফলে এখানে একটি উর্বর ভূমি তৈরি হয়, সেটি হচ্ছে প্লাবনভূমি। তাহলে বুঝতে পারছো প্লাবনভূমি কি। এবারে স্বাভাবিক বাঁধ। আর স্বাভাবিক বাঁধও সেম জিনিস, যে যখন মানে নদী খাতটা অগভীর বলে জল যখন বেরিয়ে যাচ্ছে, তখন প্রতিবারই জল বেরিয়ে যাচ্ছে, এরকম করে নদীর পাড়ের এখানে তুলনামূলক একটু উঁচু ভূমিরূপ গঠিত হচ্ছে। বারবার চলে যাওয়ার ফলে এখানে একটু ভূমিরূপ উঁচু হচ্ছে, ফলে এই জায়গাটিকে স্বাভাবিক বাঁধ বলে। ফলে অনেক সময় দেখা যাবে যে জল বেড়ে গেলেও এর মধ্যেই আটকে থাকে। তো এই যে নদী, তাহলে স্বাভাবিক বাঁধ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মধ্যগতিতে নদীর তীরে বাঁধের মতো যে উঁচু ভূমিরূপ গঠিত হয়, তাকেই বলছি স্বাভাবিক বাঁধ। এইটি প্রথমে প্লাবনভূমি ছিল এবং পরে স্বাভাবিক বাঁধ গঠিত হচ্ছে। মানে প্লাবনভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করছে এই স্বাভাবিক বাঁধ। বুঝতে পারলে তাহলে স্বাভাবিক বাঁধ কি? এবারে আমরা পড়ব বদ্বীপ। বদ্বীপটা কি না, নিম্ন গতিতে নদী যখন সমুদ্রে গিয়ে মিশছে, তখন নদীর সাথে বাহিত হওয়া নুড়িবালি প্রভৃতি সেই সমুদ্রের কাছে গিয়ে একটি বড় আকৃতির ভূমিরূপ গঠিত করছে, বা একটি ভূমিরূপ গঠিত করছে, সেটিকেই আমরা বলতে পারি বদ্বীপ। কি বলতে পারি না, নিম্ন গতিতে নদীর বাহিত পদার্থ মোহনায় এসে অগভীর সমুদ্রে সঞ্চিত হয় এবং ডেল্টা আকৃতির যে ভূমিরূপ গঠিত করে, তাকেই বদ্বীপ বলছে। আমরা আমাদের যেমন সুন্দরবন বদ্বীপ বিশ্বের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ দেখতে পাই। এবার আমরা পড়ব খাঁড়ি। খাঁড়িটা কি না, খাঁড়িটা হচ্ছে যখন নদী এই সমুদ্রে গিয়ে পড়ছে, যদি সেটা খুব চওড়া হয়ে নদীতে পড়ে, মানে কি এরকম এসে ধরো এইভাবে নদীতে এসে পড়লো, অনেক বৃহৎ জায়গা যদি নদীটা সমুদ্রে গিয়ে মেশে, তখন সেটা হচ্ছে খাঁড়ি। তাহলে ফানেল আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করছে, সেটি হচ্ছে খাঁড়ি। তাহলে কি বলতে পারি আমরা, যে নিম্ন গতিতে বদ্বীপহীন, মানে তখন আর বদ্বীপ গঠিত হবে না, খুব চওড়া ফানেল আকৃতির মোহনাকে আমরা খাঁড়ি বলছি। দেখো আমরা দীঘায় গেলে যে মোহনা দেখতে পাই, ওটা একেবারে যে ফানেল খাঁড়ি সেটা তো বলবো না, তবে খাঁড়ি আমরা বলতে পারি, কারণ সেটা অনেকটা জায়গা জুড়ে যাচ্ছে এবং সেখানে বদ্বীপ তুলনামূলক কম গঠিত হচ্ছে। তাহলে এই বলতে হবে যে নিম্ন গতিতে মোহনার কাছে বদ্বীপহীন অনেক বেশি চওড়া ফানেল আকৃতির ভূমিরূপকে খাঁড়ি বলছে। তো দেখলে আজকে আমরা যা যা পড়লাম, সেগুলো তোমরা আরেকবার বাড়িতে ভালো করে রিভাইজ দিয়ে নিও, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, এবং সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকেই জানার একটি ব্যবস্থা করে দিও। তো আগামী দিন আরও নতুন টপিক নিয়ে আসবো। আজকের মতো এটুকুই।